আসসালামু আলাইকুম, আমি মিনহাজ। এইচএসসি 26 যে ব্যাচটা আছে তাদের সাথে লুমিনাসের ইনস্ট্রাক্টর হিসেবে থাকবো ইনশাল্লাহ। তো আমরা মূলত লুমিনাস থেকে বিভিন্ন ক্লাস দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা আমাদের ক্লাসগুলো সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে পারো। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে একটু অ্যাকাউন্টিং নিয়ে কথা বলি। সো অ্যাকাউন্টিংয়ের অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো তোমার ফাউন্ডেশন ক্রিয়েট করে দিবে। তোমার এডমিশন টেস্টে অ্যাকাউন্টিংয়ে ভালো করার জন্য যে কয়েকটা টপিক অনেক বেশি ইম্পর্টেন্ট, তার ভিতরে আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিকটার নাম হচ্ছে সমন্বয় দাখিলা। তোমরা খেয়াল করে দেখবে সমন্বয় দাখিলা থেকে সবসময় প্রশ্ন আসে। তো আজকে আমরা ক্লাসে টোটাল সমন্বয় দাখিলা নিয়ে কথা বলবো এমন না, আমরা একটু ফাউন্ডেশন নিয়ে কথা বলবো, একটু ব্যাকগ্রাউন্ড নিয়ে কথা বলবো, যাতে আমরা সমন্বয় দাখিলাটা সম্পর্কে একটু বুঝতে পারি। তাহলে চলো আমরা একটু স্লাইডের সামনে আগাই, তাহলে দেখবো যে সমন্বয় দাখিলা নিয়ে কি কি আমাদের জানা উচিত। সবার আগে সমন্বয় দাখিলা জানার আগে আমাদেরকে হিসাব বিজ্ঞানের ভিত্তি সম্পর্কে আইডিয়া রাখা লাগবে। তাহলে ভিত্তি আছে কয়টা? মোটামুটি আমরা সবাই জানি দুইটা, একটা হচ্ছে নগদান ভিত্তি, আরেকটা হচ্ছে বকেয়া ভিত্তি। নগদান ভিত্তি কাকে চিনে? শুধুমাত্র নগদ টাকাকে চিনে, তাই না? নগদ যদি আমি টাকা পাই আয় হয়, নগদ টাকা যদি চলে যায় ব্যয় হয়, এই চিন্তা ভাবনার ভেতরে থাকে। বাট আমরা কিন্তু বর্তমানে নগদান ভিত্তি ফলো করি না। আমরা যে ভিত্তিটা ফলো করি, চলো আমি একটু তোমাদেরকে লিখে দেখাই। আমরা যে ভিত্তিটা ফলো করি তার নাম হচ্ছে আমরা যে ভিত্তিটা ফলো করি তার নাম হচ্ছে বকেয়া ভিত্তি। তাহলে খেয়াল করো, এই বকেয়া ভিত্তি আমাদেরকে কি বলছে? এই বকেয়া ভিত্তি আমাদেরকে খুব সিম্পল দুইটা কথা বলছে, যে আয় হবে কখন? যখন আয় অর্জিত হবে। কি বললাম বলো তো ভাইয়া? আয় হবে কখন? যখন আয় অর্জিত হবে। তার মানে কোনো একটা ঘটনা যখন ঘটে যাবে বা অর্জন হবে তখনই আয় নামে লিখতে হবে। তার মানে আমি যদি আজকে কোনো কিছু বিক্রি করি, আমি যদি টাকা নাও পাই, যেহেতু ঘটনা ঘটে গেছে, অর্জন হয়ে গেছে আমার, আমি এটা আয় নামে লিখতে পারবো। এবার আসো বকেয়া ভিত্তি অনুযায়ী ব্যয় কখন হবে? যখন সংঘটিত হবে। তার মানে কোন একটা ঘটনা যখন সংঘটিত হবে তখনই ব্যয় নামে লিখতে হবে। টাকা আমি এখন পরিশোধ করি বা না করি, তার মানে নগদ টাকার উপর আমার ফোকাস নাই। তাহলে আমাদের মাথায় রাখা লাগবে ভাই, আমার নগদান ভিত্তি নিয়ে কথাবার্তা বেশি নাই, আমরা বকেয়া ভিত্তি নিয়ে কথাবার্তা বলবো এবং বকেয়া ভিত্তি বোঝার চেষ্টা করব। তাহলে বকেয়া ভিত্তি নিয়ে আলাদা অনেক কথাবার্তা আছে, আমি জাস্ট সিম্পল দুইটা কথা শেষ করি। বকেয়া ভিত্তি অনুযায়ী আয় হবে কখন? যখন অর্জিত হবে। আর ব্যয় হবে কখন? যখন সংঘটিত হবে, কোনো একটা ঘটনা ঘটবে তখনই। তাহলে চলো আমরা যদি একটু সামনে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের এই টপিকটা নিয়ে এইচএসসি রিলেটেড এবং এডমিশন রিলেটেড একটা কমন কথাবার্তা, কমন কোশ্চেনের ধাঁচ বা কমন প্যাটার্ন কি কি আছে। চলো আমরা সবাই জানি যে সমন্বয় দাখিলা নিয়ে যদি পড়াশোনা করি তাহলে আমার সামনে দুইটা টপিক থাকে, একটা হচ্ছে বকেয়া আর একটা হচ্ছে অগ্রিম। বকেয়ার ক্ষেত্রে কি কি আছে? বকেয়া আয় ব্যয় আছে। অগ্রিমের ক্ষেত্রে অগ্রিম আয় ব্যয় আছে। কথাবার্তা অনেক আছে, বাট আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো, যেই টপিক নিয়ে ঢাকা ইউনিভার্সিটি স্পেশালি সবচেয়ে বেশি প্রশ্ন করে, তার নাম হচ্ছে অগ্রিম ব্যয়। তাহলে চলো আমরা একটু অগ্রিম ব্যয় বুঝার ট্রাই করি। ধরো যে আমার প্রতি বছর বিমার টাকা দেয়া লাগবে, প্রিমিয়ামের টাকা দেয়া লাগবে 1000 টাকা করে। এখন আমার 3 বছর দেয়া লাগবে। তা আমি চিন্তা করলাম প্রতি বছর এই কষ্ট করে 1000 টাকা দিব, আমি আজকেই 3000 টাকা দিয়ে দিই। তাহলে খেয়াল করো, আমি 3 বছরের জন্য কি করলাম? সো আমরা একটু লিখি। চলো আমি 3 বছরের জন্য কি করলাম? 3 বছরের জন্য 3000 টাকা দিলাম। 3 বছরের জন্য 3000 টাকা দিলাম। তাহলে খেয়াল করো, আমি বছরের শুরুতে 3000 টাকা দিয়ে দিলাম, তাহলে ভবিষ্যতে কিন্তু আমার আর টাকা দেওয়া লাগবে না, ভবিষ্যতে শুধু আমি সুবিধা পাবো। তাহলে খেয়াল করো, এই যে 3 বছরে যে আমি অগ্রিম 3000 টাকা দিলাম, ভবিষ্যতে যেহেতু আমি সুবিধা পাবো, এইটার নাম হবে কি? এইটার নাম হবে সম্পদ। এখন যখন 1 বছর শেষ হবে, আমার কতটুকু অংশ সংগঠিত হয়েছে চিন্তা করি। 3 বছরের জন্য দিছিলাম 3000, কিন্তু আমার কি 3000 টাকা ব্যয় হয়ে গেছে? আমরা তো একটু আগে বকেয়া ভিত্তিতে পড়ছি যে যতটুকু অংশ সংগঠিত হবে ততটুকু অংশই লিখতে হবে। তাহলে 3 বছরে দিছি 3000, কিন্তু বছর শেষে সংগঠিত হয়েছে বা বছর শেষে খরচ হয়েছে কত টাকা? 1 বছরের জন্য 1000 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? এই 1000 টাকা খরচের জন্য সমন্বয় জাবেদা দিতে হবে। তাহলে দেখো কত সিম্পল কথা, যে অগ্রিম ব্যয় এই জিনিসটা সম্পর্কে আমার আইডিয়া রাখতে হবে যে অগ্রিম ব্যয়ের টাকা আমি যখন দিব তখন এটা কি হইলো? সম্পদ। আর এই সম্পদ থেকে প্রতি বছর শেষে যতটুকু অংশ সংগঠিত হবে অতটুকু অংশকে আমরা কি নামে লিখবো? খরচ নামে লিখবো। তাহলে চলো তোমাদের সাথে বিষয়টা আমি আরেকটু সহজ করি। আমরা বোর্ডটা মুছে দিলাম, আবার ক্লিয়ার করলাম। একটা সহজ কথা দিই,
টপিকটা আগাই, চলো। অগ্রিম ব্যয়, তাহলে এটাকে আমরা চেনার ট্রাই করতেছি, অগ্রিম ব্যয় বিষয়টাকে চেনার ট্রাই করতেছি। চলো, অগ্রিম ব্যয় এটা সম্পর্কে মোটামুটি আমরা বুঝে গেছি যে অগ্রিম ব্যয়কে আমরা কি নামে চিনি? সম্পদ। আর বছর শেষে এই সম্পদের একটা অংশ, বছর শেষে এই সম্পদের একটা অংশকে আমরা কি নামে লিপিবদ্ধ করব? খরচ। এই প্রসেসটা যদি আমরা বুঝতে পারি তাহলে দেখবা অগ্রিম ব্যয় নিয়ে যে আমাদের কথাবার্তা আছে এটা সামনে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো আমরা একটু সামনে আগাই। দেখো, আমি তোমাদের সামনে একটা বেসিক প্রশ্ন রাখতেছি, এই প্রশ্নটার দিকে একটু তাকাও। প্রশ্নটা কি বলেছে? 2012 সালের 1 জানুয়ারি 3 বছরের জন্য অগ্রিম বীমা প্রদান করা হয়েছে। কত টাকা? 3000 টাকা। এখন আমাকে বলছে 2012 সালের 31শে ডিসেম্বর, 2012 সালের 31শে ডিসেম্বর, ওকে, 2012 সালের 31শে ডিসেম্বর সমন্বয় দাখিলা কি হবে? তাহলে খেয়াল করো, আমরা যখন কোশ্চেনটা পড়বো আমার প্রথম টার্গেট হবে যে আমার রেওয়া মিলে অলরেডি কি নামে লেখা আছে। আমি একটু অন্য কালার করে রাখছি যাতে তোমাদের চোখে পড়ে। চলো আমরা একটু রেওয়া মিলের দিকে তাকাই। ওকে, রেওয়া মিলের দিকে তাকাই। বছরের শুরুতে 3 বছরের জন্য কি নামে লেখা আছে? অগ্রিম বীমা। আমরা মোটামুটি সবাই জানি কোনো একটা খরচ যদি আগে আগে দেই সেটাকে জানি কি বলে? সেটাকে বলে সম্পদ। সরি, তাহলে আমরা দেখলাম যে আমাদের বছরের শুরুতেই সম্পদ নামে অলরেডি লেখা আছে। 3 বছরের জন্য কত টাকা দিলাম? 3000 টাকা। কবে দিছিলাম? 1 জানুয়ারি। তারিখগুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমাকে বলছে 2012 সালের 31শে ডিসেম্বর। তাহলে খেয়াল করো কয় বছর শেষ হয়েছে? 1 বছর শেষ হয়েছে। সমন্বয় দাখিলা কি হবে? শুরুতে আমার অলরেডি কি নামে লেখা হয়ে গেছে? সম্পদ। শুরুতে যেহেতু সম্পদ নামে লেখা শেষ, আমার আর সম্পদের জন্য সমন্বয় দিতে হবে না। আমাকে সমন্বয় দিতে হবে কিসের জন্য? সম্পদ যেহেতু লেখা শেষ, আরেকটা পার্টি, সেটার নাম কি? দেখো, আমরা প্রথমেই বলছিলাম যে অগ্রিম ব্যয়ের সাথে দুইটা পক্ষ জড়িত, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে খরচ। সম্পদ অলরেডি লেখা শেষ, তাহলে বাকি আছে কি? খরচ। তাহলে আমরা সমন্বয় দাখিলা দিব কার জন্য? খরচের জন্য। তাহলে জাবেদাও দিব খরচের জন্য, টাকাও লিখবো খরচের টাকা। 3 বছরের জন্য দিছিলাম 3000। বলতো তাহলে 1 বছরে খরচ হবে কত? 3000 ভাগ 3, তাহলে 1 বছরে খরচ হবে 1000 টাকা। সো তোমরা একটু প্রেডিক্ট করো তো জাবেদাটা কি হবে? সমন্বয় দিব খরচের জন্য, খরচের কথা মাথায় রাখতেছি। চলো, খরচকে আমরা কোন দিকে লিখি? অবশ্যই ডেবিট দিকে। তাহলে আমার জাবেদা হবে কি বলো তো সবাই? গ্যাস করো এবং কমেন্ট বক্সে চাইলে লিখতে পারো। তাহলে চলো আমরা একটু আমাদের উত্তরটা দেখে ফেলি। আমাদের উত্তর হবে বীমা খরচ। খরচ সবসময় ডেবিট হয়। ডেবিট কত টাকা? 3 বছরের জন্য 3000 ছিল, 1 বছরে খরচ হয়েছে কত? 1000 টাকা। তাহলে আমার উত্তর বীমা খরচ হিসাব ডেবিট 1000 টাকা, আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট 1000 টাকা। তার মানে 1 বছর শেষ, 1 বছরের খরচ হয়েছে, আর ওই 1 বছরে 1000 টাকা সম্পদ কমে গেছে। তাহলে আমার সম্পদ বাকি থাকলো কত? 1 বছর পর 2000 টাকা। পরবর্তী বছর আবার সেম জাবেদা দিব, তারপরের বছরকে আবার সেম জাবেদা দিব, আমার সম্পদটা 0 হয়ে যাবে। তাহলে খেয়াল করো, এই সিম্পল একটা বিষয়, কিন্তু আমরা অনেকেই মুখস্থ করার ট্রাই করি, এই জন্য কিন্তু আমরা অ্যান্সার করতে পারি না। দেখো যে এইটা একটা আদর্শ প্রশ্ন, এই টাইপের প্রশ্ন তুমি এইচএসসিতেও পেয়ে আসছো, এডমিশনেও পাবা। এবার আমি তোমাদেরকে একটু ট্রিক্স দেখাই। টিচাররা যদি চায় যে এই টপিক থেকে যারা মুখস্থ করে তাদেরকে একটু কনফিউশনে ফালানোর জন্য প্রশ্নের প্যাটার্ন অনেক সময় চেঞ্জ করে, তেমন একটা প্রশ্ন চলো আমরা একটু দেখি। চলো এই প্রশ্নটি একটু দেখি। 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়ামের 36,000 টাকা বীমা খরচ হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই প্রশ্নে আমি কিছু আইডেন্টিফাই করে দিতেছি না, যাতে তোমরা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো। 30 এপ্রিল 2023 তারিখে এই লেনদেনের সমন্বয় দাখিলা কি হবে? তাহলে আমি প্রথমেই বলছিলাম আমরা যখন প্রশ্ন পড়ব আমরা দেখব যে প্রশ্নে রেওয়া মিলে অলরেডি কি নামে লেখা আছে। বলতো এই প্রশ্নে কি অগ্রিম বীমা নামে লেখা আছে নাকি বীমা খরচ? প্রথম জিনিস, তাহলে চলো আইডেন্টিফাই করি। 1 এপ্রিল 2023 তারিখে 3 বছরের জন্য প্রদত্ত বীমা প্রিমিয়ামের 36,000 টাকা। তাহলে চলো আমরা একটু এটাকে মার্ক করে ফেলি। কি নামে মার্ক করতেছি? বীমা খরচ। খেয়াল করো, তাহলে এই প্রশ্ন আমাকে অলরেডি প্রথমে এবার বলে দিছে যে ভাই আমি প্রথমে বীমা খরচ নামে লিখে ফেলছি, তাহলে খরচ নামে অলরেডি লেখা শেষ। তা আমার হাতে অপশন আছে দুইটা, একটা হচ্ছে কি? সম্পদ, একটা হচ্ছে খরচ। সম্পদ নামে যদি লেখা থাকতো আমি খরচের এন্ট্রি দিতাম, আর অগ্রিম বীমা নামে লেখা আছে বলে আমি খরচের এন্ট্রি দিচ্ছি।
কিন্তু এখন তো খরচ নামে লেখা হয়ে গেছে, তাহলে বলো তো আমি কি আর খরচের এন্ট্রি দিব? উত্তর হচ্ছে না, খরচ অলরেডি লেখা শেষ। আমি এন্ট্রি দিব কার জন্য? সম্পদের জন্য। তাহলে চলো দেখি, আমি 3 বছরের জন্য দিছি 36,000 টাকা। ইম্পর্টেন্ট বিষয়, তারিখের দিকে খেয়াল রাখবো। 1 এপ্রিল 2023। আমাকে সম্বন্ধ জাবেদা দিতে বলছে 30 এপ্রিল 2023। দেখো, পরীক্ষায় যদি আমাদের একটু ভয় থাকে, একটু কনফিউশন থাকে, আমরা যদি ভালো প্রিপারেশন নিয়ে না যাই, তাহলে যেটা হয় আমরা এই টাইপের মিস্টেক করি। আমার মনে হইতে পারে যে আমার মনে হয় 1 বছরের ম্যাথ দিছে, কিন্তু খেয়াল করো 1 এপ্রিল 2023 থেকে 30 এপ্রিল 2023, মাত্র 1 মাস। তাহলে আমার এই টাইম লাইনটা হচ্ছে 1 মাসের টাইম লাইন, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এই লেনদেনের সম্বন্ধে দেখিলা কি হবে, যেটা আমার অলরেডি খরচ নামে লেখা হয়ে গেছে। অগ্রিম ব্যয় আমরা জানি 2টা পক্ষ আছে, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে খরচ। তাহলে অলরেডি কি নামে লেখা হয়ে গেছে? খরচ নামে লেখা হয়ে গেছে। তাহলে আমার আর খরচ নামে লেখার প্রয়োজন নাই। তাহলে এবার আমি সম্বন্ধ দাখিলা দিব কার জন্য? সম্পদের জন্য। তাহলে খেয়াল রাখি, আমরা সবাই জানি সম্পদ কোন দিকে থাকে? সম্পদ ডেবিট দিকে থাকে। এবার আসো, যেহেতু আমি সম্পদের জাবেদা দিব, অবশ্যই সম্পদের টাকাও লিখবো। তাহলে এবার একটু চিন্তা করো, 3 বছরের জন্য দিছিলাম কত টাকা? 36,000 টাকা। তাহলে 1 বছরের জন্য কত? 36,000 ভাগ 3, 12,000 টাকা। এখন আমার প্রশ্ন তো মাসে আসছে, তাহলে 1 বছরে কয় মাস? 12 মাস। তাহলে 12 মাসের জন্য যদি 12,000 টাকা হয়, 1 মাসের জন্য কত? 1,000 টাকা। তাহলে আমার এই প্রশ্নে খরচ হয়েছে মাত্র 1,000 টাকা। তাহলে সম্পদে অবশিষ্ট বাকি আছে কত? 35,000 টাকা। তাহলে আমার জাবেদাটা কিন্তু এখন আর 1,000 টাকার জন্য না, 35,000 টাকার জন্য। তাহলে চলো আমরা একটু এই প্রশ্নের উত্তরটা আশা করি তোমরা অনেকেই প্রেডিক্ট করতে পারছো। যারা প্রেডিক্ট করতে পারছো কমেন্ট বক্সে লিখতে পারো। আমরা মোটামুটি এই প্রশ্নের উত্তর বের করার জন্য যেই আলোচনা দরকার করে ফেলছি, এবার দেখে উত্তরটা আমাদের সাথে মিলে কিনা। আমরা সবাই তো অ্যাজাম্পশন করে বসে আছি, দেখি চলো উত্তরটা কি হয় একটু দেখি। দেখো, যেহেতু আমার সম্পদের জন্য জাবেদা দিতে হবে, সম্পদ ডেবিট হবে। সম্পদের নাম তো জীবনে বীমা হইতে পারে না, হবে কি? অগ্রিম বীমা। তাহলে আমার উত্তর হবে অগ্রিম বীমা হিসাব ডেবিট, বীমা খরচ হিসাব ক্রেডিট। এবার আসো, কত টাকা জানি? 3 বছরের জন্য 36,000 টাকা ছিল, খরচ হয়েছে 1,000 টাকা। তাহলে সম্পদে আছে কত? 35,000 টাকা। এই যে দেখো, আমার কিন্তু এবার জাবেদা আর 1,000 টাকার জন্য না, 35,000 টাকার জন্য। সো আমরা যদি কোনো একটা মুখস্থ বিদ্যার ভেতরে থাকি, তাহলে কিন্তু আমরা ভুল করতাম। তাহলে আমাদের যেটা করতে হবে, আমাদের কোশ্চেন অ্যানালাইসিস করে বুঝতে হবে এবং টাইম লাইনটা বুঝতে হবে। 2টা জিনিস মাথায় রাখবো। প্রথমে পড়বো রেওয়া মিলে কি নামে লেখা আছে, তারপর দেখবো টাইম লাইনটা, যে আমার কত মাসের জন্য বা কত বছরের জন্য সমন্বয় জাবেদা দিতে হবে। তাহলে এবার আসো আমরা একটু সামনে যাই। সামনে গেলে আশা করি তোমাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে পারবো। খেয়াল করো, সমন্বয় দাখিলার 4টা টপিক: বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। আমি ক্লাসে মাত্র অগ্রিম ব্যয় নিয়ে কথা বলছি। 2টা কোশ্চেন দিয়ে তোমাদেরকে ফাউন্ডেশনটা বোঝানোর চেষ্টা করছি। বাট আমরা লুমিনাসে এডমিশন ব্যাচ শুরু হওয়ার আগে আরেকটা জিনিস চিন্তা করতেছি, যে এইচএসসি 26 ব্যাচের প্রি এডমিশন একটা বেসিক ব্যাচ রাখবো। খুশির বিষয়, ব্যাচটা বিনামূল্যে থাকবে, তোমরা এসে ক্লাসটা করতে পারবা। যেই কোচিংয়ে যাও কোনো সমস্যা নাই। বাট আমি তোমাদেরকে সাজেস্ট করবো এই ক্লাসটায় আসো, কারণ এই ক্লাসটায় আমরা 5টা টপিক পড়বো। এমনও হইতে পারে যে আমরা এই 5টা টপিকের জন্য 5টা ক্লাস নিতে পারি বা 4টা ক্লাস নিতে পারি। যাই করি না কেন, তোমাকে আমরা এই 5টা টপিক দেখাবো। একটা হচ্ছে হিসাব সমীকরণ, সমন্বয় জাবেদা, ক্রয় বিক্রয়, অবচয়, অনুপাত বিশ্লেষণ। আমি কথা দিতেছি, কারো যদি অ্যাকাউন্টিংয়ের বেসিক না থাকে বা খুবই দুর্বল থাকে, তারা সবাই এই ক্লাসগুলো করার পর এডমিশনের অ্যাকাউন্টিং ক্লাস করতে খুবই কমফোর্টেবল ফিল করবা। এবং এডমিশনের সবচেয়ে বেশি কোশ্চেন আছে এই টপিকগুলো থেকে। তোমরা যেখানেই পড়ো না কেন, তোমাদের সবার উপকার হবে এবং আশা করি অ্যাকাউন্টিং ক্লাসগুলো তোমরা এনজয় করতে পারবে এরপর থেকে, কারণ আমাদের মূল সমস্যা হয় এই টপিকগুলোতে। তাহলে আমার কাছে মনে হয় লুমিনাসের এটা অত্যন্ত সুন্দর একটা উদ্যোগ, যে আমাদের স্টুডেন্টদের সাথে অ্যাকাউন্টিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলা ফ্রি অফ কস্টে একটা কন্ডাক্ট করার একটা সুযোগ নিয়ে আসছে। তো আমি নিজেও খুবই আশাবাদী তোমাদের সাথে দেখা হবে, এই টপিকগুলো নিয়ে কথা হবে। এবং আমি বিশ্বাস করি এই টপিকগুলা ক্লাস করার পর তুমি যেখানেই পড়াশোনা করো না কেন, তোমার অ্যাকাউন্টিং জার্নিটা অনেক বেশি স্মুথ হবে। সো সবাইকে থ্যাংক ইউ। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে করবা, আমরা রিপ্লাই করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।